আপনি আসলে কি চান? রোজার বাক্যের সাথে সাথে জড়ালো আদিলের প্রত্যুত্তর। তুমি পুরোটা। লাল রঙের পাতলা শাল নিয়ে এসেছে নূরজাহান, এগিয়ে দিয়েছে আদিলের দিকে। ওটা হাতে নিয়ে রোজার দু কাঁধে জড়িয়ে দিতে দিতে আওড়ালো, বাইরে ঠান্ডা, গায়ে রাখো এটা। বলেই রোজার ডান হাত নিজের খসখসে হাতের মুঠোয় ভরে নিয়ে কদম বাড়ালো দরজার দিকে। রোজা পুতুলের মতো এগুচ্ছে, তার দৃষ্টি অতপ্রতভাবে জড়ানো হাত জোড়ার দিকে। রোজা ডাকলো, শুনুন। আদিল সঙ্গে সঙ্গে ফিরে তাকালো না, কদমও থামলো না, হাঁটা অব্যাহত রেখেই বলল, বলো, কোনো সমস্যা? একটা আবদার ছিল। সঙ্গে সঙ্গে কোনো জবাব এলো না আদিলের। গাড়ির কাছাকাছি এসে তবেই তাকালো রোজার চোখ মুখে। চোখের সামনে আসা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে আওড়ালো, শুনি। রোজা ইতস্তত সামান্য। আদিলের চোখে এক পলক চেয়ে ঘাবড়ে গিয়ে অবশেষে বলে, আদিল মাথা দুলিয়ে গলা তুলে ডাকলো, শান্ত, একটা চেক দিয়ে আয়। নুরজা। আদিলের কথার মধ্যে ফোড়ন কেটে রোজা ফের দ্রুত বলে, টাকা নয়, তাকে ভালো লেগেছে। কোনোভাবে কি তাকে আমাদের বাড়িতে ট্রান্সফার করানো যায় না? আদিল সম্ভবত থমকেছে, থমকে গিয়েছে রোজা নিজেও। আমাদের বাড়ি, বারবার কথাটা প্রতিধ্বনি তুলছে কানের চারিপাশে। কি বলল এটা সে? আদিল ঠকিল। কিছুক্ষণ চুপ থেকে মাথাটা নুয়ে আনলো রোজার সামনে। গোলাপের মতন মসৃণ চোখ মুখে চোখ ঘুরিয়ে ফিরিয়ে আওড়ালো, আমাদের বাড়িতে ট্রান্সফার করা যায়? তবে উত্তর দিন, এত ভালো লাগার কারণ? রোজা সময় নিয়ে জানালো। অনেস্ট, রেসপেক্টফুল, কাইন্ড। আদিল ফিসফিস করে বলে, ঠিক আছে, দিয়ে দিলাম। নূরজাহান আজ থেকে আপনার। রোজা ঠোঁটে ঠোঁট টিপল, ভাবলো, চোখ তুলে তাকিয়ে আওড়ালো ফের, ওনার স্বামীকে এখানে রেখে তাকে নিয়ে গেলে মন খারাপ হবে না তার? কাজের সাথে স্বামীর সম্পর্ক কি? রোজা ভীষণ মনোযোগের সাথে বোঝালো, এখানে তারা দুজন একসাথে ছিল, তাকে নিয়ে গেলে তার স্বামীর থেকে আলাদা করা হলো না? কষ্ট পাবেন না নূরজাহান? আদিল ভীষণ আগ্রহ নিয়ে প্রশ্ন করে গেল, স্বামী পাশে না থাকলে বুঝি কষ্ট হয়? আপনারও কি হয় মিসেস মির্জা? রোজা থমকে গেল, চমকালো, লক্ষ্য করলো তারা ভীষণ কাছাকাছি। আদিলের মাথাটা নুইয়ে একদম তার কাছে সমান হয়ে এসেছে। রোজা পেছালো দু কদম, জবাবে নিরুত্তর রইল। আদিল সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আওড়ালো, অপেক্ষায় থাকলাম। স্বামী হিসেবে আমিও মিস হতে চাই আপনার দ্বারা। ক্লান্ত গাড়ির দরজা মেলে ধরে রেখেছে। রোজা ব্যাক সিটে উঠে বসেছে চটজলদি। আদিল পাশে এসে বসেছে অনেকক্ষণ ধরে। রোজা আর চোখে দেখতে পেল অন্য গাড়িতে নূরজাহান তার স্বামীকে নিয়ে উঠে বসেছে। আর চোখে রোজার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। রোজার চিন্তা কমলো এতে। সে ভাবছিল নূরজাহানের খারাপ লাগে কিনা। যদিও ওখানে যেতে নাই চাইলো, জোর করা হয়ে যাবে না। এখন হাস্যোজ্জ্বল তাকে দেখে অশান্তি দূর হলো। গাড়িগুলো প্রবেশ করছে মির্জা ভবনের ভেতরে। রোজা প্রাণ ভরে দেখলো আশপাশটা। একটা দিনের পরে ফিরে এসে মনে হচ্ছে কতকাল বাড়ি থেকে দূরে সে। চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। গাড়িগুলো থেমেছে। তৎক্ষণাৎ কুকুরের চিৎকারের পাশাপাশি হৃদের ডাক ভেসে এলো, মম। বাচ্চাটা সম্ভবত ওত পেতে ছিল তাদের ফেরার পথে। কারো দরজা খোলার সময়ও দেয়নি রোজা, নিজেই দরজা খুলে নামলো দ্রুত। হৃদি দুয়ারে সিঁড়ি বেয়ে ছটফট ভঙ্গিতে নামছে। পরনে কটনের সফেদ রঙের ফ্রক, চুলে দুটো ঝুঁটি বাঁধা। রোজা ঝুঁকে দুহাত মেলে দিতেই হৃদি খিলখিল করে হাসতে হাসতে ঝাঁপিয়ে উঠল রোজার কোলে। দুহাতে গলা জড়িয়ে ডেকে গেল, মম, মা, মাম্মা, I missed you so much. রোজা মাথা নুইয়ে সমানে চুমু খেলো হাস্যোজ্জ্বল তুলতুলে মুখ জুড়ে। চুমু খেতে খেতে অধৈর্য গলায় বলে গেল, I missed you more, my child. Mom missed you so much. দেখি। বলেই দুহাতে ছোট মুখটা ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে আদর করে গেল। মমের অবসেশন কুটকাল হয়েছিল আমার সোনাটা, তাই না? হৃদি মাথা দুলিয়ে বলল, তুমি মরিয়ম আন্টিকে জিজ্ঞাসা করো। মরিয়ম বেগম পেছনেই ছিলেন। হৃদির সুরে সুর মিলিয়ে বললেন, একদম লক্ষ্মীটি হয়েছিল, একটিও কান্নাকাটি করেনি। রোজা দেখলো হৃদির ছোট মুখটা হাঁসফাঁস করে উঠল। কান্নাকাটি করেছে তা তো রোজা শুনেই এসেছে, এখানে অস্বীকার করছে। রোজা মুচকি হাসছে দেখে হৃদি গাল ফোলালো, মুখ লোকালো রোজার ঘাড়ে। ফিসফিস করে বলল, একটু কেঁদেছি, একটু, বেশি না। মেয়েকে পরম যত্নে বুকের সাথে মিশিয়ে পিঠ বুলিয়ে বলে গেল,
হৃদি পুনরায় খিলখিল করে হেসে উঠল। মুখ তুলে রোজার গালে কয়েকবার ঠোঁট ছুঁয়ে তরতর করে নেমে গেল নিচে। ওদিকে বডিগার্ডদের সাথে আলাপে ব্যস্ত বাবার দিকে ছুটে এলো। আদিল আদেশ করতে করতে মেয়েকে তুলে নিয়েছে কোলে। নূরজাহান এসে দাঁড়িয়েছে রোজার সামনে, হাসছে মুচকি মুচকি। রোজা এভাবে হাসার কারণ বুঝলো না। সন্দেহ নিয়ে তাকাতেই নূরজাহান আস্তে করে জানালো, ম্যাডাম, আমার সাথে আপনি ভালো মতো মিশেছেন তা স্যার লক্ষ্য করে সকালেই বলেছিল আমাদের এই বাড়িতে চলে আসতে, আপনাকে সঙ্গ দিতে। অর্থাৎ রোজা না বললেও তাদের সাথে এই বাড়িতে আসতো নূরজাহান। তার এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। রোজার ঠোঁট জোড়া উল্টে আসতে চাইল, কি অসহ্যকর। আর চোখে ফিরে তাকালো এক পলক, পরপরই কদম বাড়ালো ভেতরে। মুচকি হাসতে হাসতে নূরজাহানও চলল ম্যাডামের পিছু পিছু। আদিল মির্জার ধূসর মণিজোড়া নিজের ওপর পড়তেই নড়েচড়ে ওঠে শান্ত। ডুবতে বসা নাবিকের ন্যায় অধৈর্য হয়ে বলে, বাড়ি ফিরবো বস। আদিল ভ্রু তুলল। এখনই? কি হয়েছে? এলেন হঠাৎ শব্দ করে হেসে উঠল। এতে আদিলের ডান ভ্রু হিমালয় ছুলো বুঝি। ক্লান্ত ও বেফাস বলে বসল, বস শান্ত বউ রেখে আর থাকতে পারছে না তাই তো? শান্ত অস্বীকার করল না, করুণ চোখে বসের দিকে চেয়ে অনুনয় করে গেল। ছুটি চাই একদিনের বস। এলেন ভাবুক হয়ে বলল, একদিনে হবে? কম হয়ে গেল না? শান্ত ওদের পাত্তাই দেয় না। শুকনো মুখে চেয়ে কপালে হাত দিয়ে নিজের গায়ের উষ্ণতা মেপে বলে, বস আমার মনে হয় জ্বর উঠে গেছে শরীরে। ধ্রুব ঠোঁট উল্টালো। বোঝন হয় না গতকাল, স্বাভাবিক। শান্ত এবারে অশান্ত হলো, ধাওয়া করলো সবগুলোকে। যাকে হাতের কাছে পেয়েছে মেরেছে। এলেনের পিঠে লাফিয়ে চড়ে গলাটা পেঁচিয়ে ধরলো। এলেন হাঁসফাঁস করলো না, উল্টো শান্তকে বাগে আনার জন্য কসরত করে যাচ্ছে। আদিল ধমকাতেই সব শান্ত হলো। শান্ত ফের এগিয়ে এসে দাঁড়ালো বসের সামনে। আদিল বলল, যা, তোকে তো বললাম সপ্তাহখানেক ছুটিতে থাক। এলেন পাশ থেকে যুক্ত করলো, কিন্তু বস ওর ওয়াইফের বয়স কম। অর্থাৎ এক সপ্তাহ শান্তকে সামলাতে পারবে না। আদিল চোখ রাঙিয়ে তাকাতে এলেন বেলুনের মতো চুপসে গেল। শান্ত এতে অবশ্য খুশি হতে পারল না। আদিল ফট করে যাওয়ার আগে বলে গেল, দৌড়ে বাসায় যা, বউ কিন্তু থাকবে না তোর। সবগুলো শব্দ করে হেসে উঠল। হাসির শব্দে পুরো মির্জা ভবন বোধহয় কেঁপে উঠেছে। শান্ত নিজেও আশ্চর্য হয়, পর মুহূর্তেই চিৎকার করে উঠল। বস ডাকতে ডাকতে শান্ত হঠাৎ হাঁচি দিয়ে উঠল, তাও বেশ কয়েকবার। নাক পিটপিট করছে। কে তাকে বকছে? ঝুমুর বিছানায় দুপা ঝুলিয়ে বসে আছে। কলায় কামড় বসাতে বসাতে ভাবছে রোজার শিখিয়ে পড়িয়ে দেওয়া কথাগুলো। সৌরভ জানালো আজ শান্ত ফিরবে। ঝুমুর নিজেকে প্রস্তুত করছে শান্তকে শিক্ষা দেওয়ার জন্য। রোজা যা যা শিখিয়েছে তাই করবে, বেশি কিছু তো না, ছুঁতে দেবে না নিজেকে। রিভিলিং ড্রেস পরে শান্তর আশেপাশে ঘুরবে, কিন্তু নিজেকে ছুঁতে দেবে না, কাছেও যাবে না। ঘেঁষতে এলে শক্ত কথা শুনিয়ে দেবে, তারপর এড়িয়ে এড়িয়ে বেড়াবে। এতে ঠিক কী শিক্ষা দেওয়া হবে শান্তকে ঝুমুরের জানা নেই, কিন্তু রোজা যেহেতু বলেছে তাতে নিশ্চয়ই কাজ হবে। এতটুকু বিশ্বাস রোজার প্রতি আছে মেয়েটার। রোজাকে গুরু ভাবে কিনা। গতকালই নুরি বেগমকে নিয়ে সব থেকে নাইট ড্রেস আনিয়েছে। এত চমৎকার, ওটা পরে গতকাল ঘুমিয়েছে ঝুমুর। কি যে আরামবোধ হলো। এখনো পরনে এই নাইট ড্রেসটাই। আয়নার সামনে থেকে কয়েকবার ঘুরে ফিরে এসেছে। দারুণ লাগছে তো। ঝুমুরের তর সইছে না আর, লোকটা আসুক দ্রুত। ঝুমুর চায় শান্তকে কঠিন শিক্ষা দিতে, তাকে এই ঝুমুরকে কাঁদানো, এড়ানো। আগেরবার তো থোতায় লাথি দিয়েছিল ভুলবশত, জোরপূর্বক তাকে ছুতে এলে এবারে ইচ্ছা করে থোতাতেই দেবে। দুষ্টু লোক কোথাকার। রিদিকে ঘুম পাড়িয়ে রুমে আসো। কোন রুমের কথা বলছে তা আর বুঝতে বাকি নেই রোজার। সে মিইয়ে গেল, দৃষ্টি তুলে তাকালো না। দেখলো আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কোলের ওপর হৃদি ঘুমিয়ে কাদা হলেও মাকে ছাড়তে নারাজ। আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। লিভিং রুমে টেলিভিশন তখনও চলছে। টেলিভিশন বন্ধ করে ঘুমন্ত হৃদিকে কোলে তুলে নিল রোজা। দোতলায় উঠে এলো জলদি। হৃদির রুমের দরজা আটকে হৃদিকে নিয়ে শুয়ে পড়ল। বললেই চলে যেতে হবে রোজার? কখনোই না। হৃদি মুহূর্তে ঘুমিয়ে গেলেও রোজা ঘুমাতে পারল না। পর মুহূর্তে নূরজাহানের কথা মনে পড়ল। তার খবর তো নেওয়া হলো না ভেবেই রোজা নেমে এলো নিচতলায়। নূরজাহান নিচতলার সিঁড়িগোড়ার এই গেস্ট রুম বেছে নিয়েছে। আপাতত নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। রোজা এসে দাঁড়ালো দরজার কাছে। নূরজাহান হেসে বলল, আসুন ম্যাডাম, বসুন। রোজা ভেতরে এলো, তবে বসলো না। ছোট লাগেজটার দিকে চেয়ে বলল, এই জিনিসপত্র? নূরজাহান ফিরে তাকায় না। লাগেজ থেকে কাপড় চোপড় বের করতে করতে হেসে বলে, ম্যাডাম, সব তো মালিকের। কাপড় চোপড় ব্যতীত আর কিচ্ছু লাগে না তো।
রোজা রুমটা দেখলো এক পলক। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, মাথার উপরে ঘুরছে ফ্যান, একটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল আছে। নূরজাহান তখনও ব্যস্ত। রোজা চলে আসতে চাইলো, তক্ষুনি নূরজাহানের লাগেজ থেকে বেরিয়ে এলো অনেকগুলো পুরাতন ছবি। একটা ছবি উড়ে এসে পড়লো রোজার পায়ের কাছে, উল্টানো ছবিটা। রোজা দেখার আগ্রহ এলো না, কদম বাড়াবে, ছবিটা ফের উড়লো। এবারে দেখা গেল 3জন মানুষের মুখ। রোজার কদম থামলো, ছোট মুখটা দেখে ঝট করে ছবিটা তুলে নিল হাতে। একটা ছবি, সেকেলে সাদা কালো, 36 বছর পুরনো, তবে ভীষণ আদুরে ছবিটা। স্বপ্নের মতো একটা 3 সদস্যের সুখী পরিবার। ছবিতে কারা? এই বাচ্চাটা কে? বাচ্চার সাথে তারা কি বাচ্চার বাবা মা? বাচ্চাটাকে আদিল মির্জার মতো লাগছে, চেহারা চোখ রোজা চিনেছে। হাস্যোজ্জ্বল এই বাচ্চাটা, আজকের গম্ভীর মুখও আদিল মির্জা। রোজার বিশ্বাসই হলো না। নূরজাহান কোনো শব্দ করতে না পেরে পেছনে ফিরে ভরকালেন, ঠিক পর মুহূর্তেই শান্ত হলেন। রোজা কম্পিত হাতটা বাড়িয়ে ছবিটা দেখিয়ে জানতে চাইল কারা? নূরজাহান ছবিটা নিল, শাড়ির আঁচল দিয়ে ছবিটা ভালোভাবে মুছল। ভাবনায় ডুবলো যেমন, ফিসফিস করে আওড়ালো, স্যার আর তার বাবা মা। রোজার অনদৃষ্টি তখনও ওই ছবিতে। নূরজাহান আওড়ে যায়, ওসমান মির্জা, তার স্ত্রী গুলনাহার এবং তাদের একমাত্র সন্তান আদিল মির্জা। রোজার বুকের ভেতরটা ধক করে উঠল। ফ্ল্যাটের সামনে দাঁড়ানো শান্ত নিজেকে স্বাভাবিক করলো। কলিং বেল বাজিয়ে মুখটাকে ভীষণ গুরু গম্ভীর বানিয়ে রাখলো। সে জানিয়ে ফিরেছে বাসায়। এতে এক্ষুনি ঝুমুর দরজা খুলবে ছুটে এসেছে। তৃষ্ণার্ত চোখে চেয়েই থাকবে, তাও শান্ত জানে। তখন শান্ত পাত্তা দেবে না, অভিমানে ছলছল চোখে চেয়ে গাল ফোলাবে। অথচ তেমন কিছু হলো না। তার প্রত্যাশা মোতাবেক দরজা খুলে নিয়ে ঝুমুর। দরজা খুলে দিয়েছে নুরি বেগম। ভদ্রমহিলা গাল ভরে হেসে বললেন, ফিরছো বাপজান, শরবত বানাইয়া রাখছি। ভদ্রমহিলা ভীষণ ব্যস্তভাবে রান্নাঘরের দিকে ছুটেছেন। শান্ত আলিশান ফ্ল্যাটের ড্রয়িং রুমের সোফায় বোকার মতো বসে রইল। আশেপাশে কোথাও ঝুমুর নেই। কোথা থেকে সৌরভ উড়ে এসে বসলো তার পায়ের কাছে, দুপা জড়িয়ে আহ্লাদে গদগদ হয়ে আলাপ শুরু করেছে। অথচ ওর কথার বিন্দুমাত্র মনোযোগ দিতে পারল না শান্ত। তক্ষুনি নুরি বেগম এলেন এক গ্লাস শরবত নিয়ে, ধরিয়ে দিলেন শান্তর হাতে। শান্ত তখনও নজর বুলিয়ে যাচ্ছে চতুর্দিকে। কপালে পড়েছে কয়েকটি ভাঁজ। ঝুমুরের ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেল ফির। সে তো রেগে আছে ঝুমুরের ওপর। থোতায় লাথি মারা মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ তো তার করার কথা না। ঝুমুর কোথায়? আশ্চর্য! শান্ত গলাটা তুলল, প্রায় চিৎকার করে প্রশ্ন করল, চাচি, আপনার কি খবর? মানিয়ে গুছিয়ে নিতে পেরেছেন? সমস্যা হয়নি তো? হয়তোবা বুঝতে পারেনি শান্ত ফিরেছে, না হলে নিশ্চয়ই ছুটে বেরিয়ে আসতো। এখন যেহেতু সে গলা চড়িয়ে কথা বলছে, তার আওয়াজে এই ছুটে আসলো বলে। অন্যদিকে নুরি বেগম থতমত খেয়েছেন। সে তো কালা না, দিব্যি ভালো শুনতে পান কানে। চোখ পিটপিট করে আওড়ালেন, ঠিক আছে, সব ঠিক আছে বাপজান। তয় আপনি বলতে পারলেন না ভদ্রমহিলা। শান্ত পুনরায় গলা হিমালয়ে ছুঁয়ে বলতে লাগলো, ক্ষুধা লাগছে চাচি, খাবার লাগান। নুরি বেগম বেকুবের মতো নিজের কান চেপে ধরলেন। শান্ত চঞ্চল দৃষ্টি লক্ষ্য করে অবশেষে বুঝলেন কিছু। বুঝবেন না? মেয়েটা 2 দিন কত কান্নাকাটি করলো। দুজনার ভেতর যে মান অভিমান চলছে ঠাহর করতে পেরেছেন। ঠোঁট টিপে নিঃশব্দে হেসে ফেললেন। ফিসফিস করে আগ বাড়িয়ে বললেন, ঝগড়া হয়েছে? খুব কাইন্না কাইটা এখন মাইয়াটা অভিমান করছে। একটু অভিমান ভাঙাও বউয়ের। শান্ত জল শক্ত হলেও সাথে সাথে অভিমান করেছে মহারানী। তার অভিমান ভাঙাতে হবে আবার। কত বড় স্পর্ধা! শান্ত শিকদারকে লাথি মেরে আবার নিজে অভিমান করে বসে আছে। আওয়াজ শুনেও বেরিয়ে এলো না। শান্ত উঠে কদম বাড়ালো বেডরুমের দিকে। দরজাটা একরকম শব্দ করে খুলে প্রবেশ করে বোঝালো ফাজলামোর মুডে সে নেই। ঝুমুরকে আছাড় মারবে অবাধ্য হলেই। অথচ সামনে তাকাতেই জমে গেল পুরোপুরি। মাথার ভেতরটা বোধহয় ফাঁকা হয়ে এলো এক মুহূর্তের জন্য। ড্রেসিং টেবিলের সামনে ঝুমুর বসে আছে। খুব মনোযোগের সাথে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে। অমন আওয়াজেও ফিরে তাকালো না। পরনে খুবই ফিনফিনে পাতলা মসৃণ কাপড়ের খোলামেলা নাইটি। শরীরের ভাঁজ চোখের সামনে আরও জোরালোভাবে ফোটাতে চমৎকার কাজ করছে। ফর্সা কাঁধে চেয়ে শান্তর মুখটা হা হয়ে খুলে আছে। চিরুনি রেখে ঝুমুর উঠে দাঁড়ালো। ঘুরে বিছানায় এলোমেলো হয়ে থাকা কমফোর্টার গোছাতে ব্যস্ত হলো। দুহাতে সোনার বালা, নাকে সোনার নাকফুল, সব মিলিয়ে শান্তর চোখ ঝলসে গেল। ঝুমুর খুব নিপুণভাবে লোকালো হাত দুটোর কম্পন। লজ্জায় বুঝে আসতে চাওয়া চোখ জোড়া স্বাভাবিক রাখলো। নীরবতা ভাঙলো শান্তর সম্মোহিত কণ্ঠে, তুই কি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিস?
মুখটা আড়াল করে চোখ বোঝালো ঝুমুর। লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। সময় অপচয় করা যাবে না, এক্ষুনি সে বেরিয়ে যাবে। অন্য রুমে প্রবেশ করে ঘাপটি মারবে। আজ রাতের জন্য আর বেরোবে না সে। দ্রুত কমফোর্টার গুছিয়ে রেখে সুতির একটা ওড়না গায়ে জড়িয়ে শান্তকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতেই শান্তর হুঁশ ফিরল পুরোপুরি। চোখ বড় করে প্রায় দৌড়ালো পেছনে। এইগুলো পরে তুই রুম থেকে বেরোচ্ছিস কেন, পিয়াদব? শান্ত অবুঝ, তখনও বুঝে উঠতে পারেনি ঝুমুরের মতিগতি। ঝুমুর ততক্ষণে দ্রুত গতিতে পাশের রুমে ঢুকে দরজা লক করে ফেলেছে। দরজায় মাথা ঢুকে লজ্জায় নিঃশব্দে হেসে ফেলল। শান্ত সব ভুলে সমানে দরজায় করাঘাত করছে। ঝুমুর, ঝুমুর, এসবের মানে কি? বলতে বলতে অধৈর্য ভঙ্গিতে দরজায় এমনভাবে আঘাত করলো যেন ভেঙে ফেলবে। নুরি বেগম, সৌরভ তার হট্টগোলের আওয়াজে চলে এসেছে। তাদের তাজ্জব দৃষ্টির সামনে শান্ত প্রায় আর্তনাদ করে উঠল। মানে কি এসবের? দরজা লাগিয়েছিস কেন? দরজা খোল। নুরি বেগম এ যাত্রায় কিছু বলার সুযোগ পেলেন। ঝুমুর তো কইল আইজ এই ঘরে থাকবো। শান্ত আকাশ থেকে পড়ল। তা থাকুক, দরজা লাগিয়েছ কেন? একা থাকবো কইল। শান্ত প্রায় চিৎকার করে উঠল। একা থাকবে মাই ফুড। ঝুমুর হাসছে। হাসতে হাসতে শুয়ে পড়েছে বিছানায়। বাইরে তখনও শান্ত ঝামেলা করে যাচ্ছে। শাসানো হচ্ছে তাকে। একসময় শোনা গেল পরাজিত কণ্ঠ শান্তর। আচ্ছা, সরি, শুনেছিস? আই এম সরি। শান্ত শিকদার ইজ সরি। আরে রাবো না, কখনো না। তুই তো কেন বুকেও লাথি মারিস? কিচ্ছু বলবো না। ঝুমুর, দরজা খোল প্লিজ। ঝুমুর লজ্জায় বালিশে মুখ গুজল। মন গলেছে তার। তাও সে এই দরজা আজ আর খুলবে না। ধীরে ধীরে সময় পেরুলো। থামলো শান্তর দরজা পেটানো আহাজারি। ঘড়ির কাঁটা ঘুরছে রাত 2টোয়। ঝুমুর ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলার মৃদু শব্দে ঘুমটা ছুটে গেল। ঝুমুর ফিরে তাকাতেই চমকে উঠল। শোয়া থেকে উঠে বসতেও পারেনি। শান্ত দরজা লক করে ডুপ্লিকেট চাবিটা কোথাও একটা ছুঁড়ে ফেলে ঝড়ের গতিতে এসে ঝাঁপিয়ে পড়লো পাতলা গরনের শরীরটার ওপরে। ঝুমুর ডুবলো ভারী শরীরটার নিচে। কি ভেবেছিলি আমার থেকে ছাড় পাবি? ছাড়বো তোকে? প্রয়োজনে আমি দরজা ভেঙে ফেলতাম। এখনো চিনিসনি তোর শান্তকে? ঝুমুর একটা শব্দ আর উচ্চারণ করতে পারল না। তাকে কোনো প্রকারের সুযোগই দেওয়া হলো না। মম, দিস ইজ মি, ক্যান ইউ বিলিভ ইট? কি টাইনি আমি। রোজা মনোযোগ দিয়ে দেখছিল অ্যালবামের ছবিগুলো। সদ্য জন্মানো থেকে 7 বছরের হৃদির প্রতিটা মুহূর্তের ছবি আছে। একটা ছবিতে তার দৃষ্টি অনেকটা সময় আটকে থাকলো। ছবিটা এমন: আদিল মির্জার সুঠাম দেহে শুভ্র রাঙা একটা শার্ট জড়ানো, বোতাম লাগানো নেই। খোলা শক্ত বুকে এক হাতে বাচ্চা হৃদিকে জড়িয়ে রেখেছে। হৃদির নাকের ডগায় চুমু বসিয়েছে। আদিল তেমন পরিবর্তন হয়নি। কয়েক বছর আগে যা এখনো তাই দেখায়। হৃদি এক এক করে আরো অনেক সব ছবি দেখাচ্ছে। রোজাও নিপুণ দৃষ্টিতে দেখছে। আর একটা ছবি এমন: হৃদি সবে হাঁটতে শিখেছে। বাগানে দুহাত শূন্যতে তুলে টুকটুক করে হেঁটে এগুতে যাচ্ছে। তার থেকে দুহাত দূরত্ব রেখে সামনে 2 পায়ের ওপর ভর দিয়ে বসেছে আদিল। 2 হাত বাড়িয়ে রেখেছে মেয়ের জন্য। বাচ্চাটা দুগাল ভরে হাসছে বাবার দিকে চেয়ে। পাশে দাঁড়িয়ে আছে শান্ত, এলেন, তারা হাসছে। ছবিটা দেখে শান্তিতে রোজার চোখ দুটো ভরে গেল। এমন আরও চমৎকার সব ছবি দেখে সারাবেলা কাটলেও মা মেয়ের। বেশ কটা দিন ধরে আদিল বাড়ি ফিরলেও তেমন বেশিক্ষণ থাকছে না। সম্ভবত শুধু চোখের দেখা দেখতেই তার বাড়ি ফেরা। এত ব্যস্ততা কিসে রোজা বুঝে আসে না। জীবনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই এই মানুষটার। এই তো দুপুরের দিকে এসে গোসল নিয়ে একসাথে লাঞ্চ করে পুনরায় বেরিয়ে গিয়েছে। কি এক হট্টগোল বয়ে যায় তখন। সে বাড়ি ফিরলে মনে হয় সুনামি বইছে, আর বেরিয়ে গেলে শুনশান নীরবতা। মম, ডেকে হৃদি চোখ ডলল। ঘুম ধরেছে তার। রোজা উঠলো সোফা থেকে। 2 হাত বাড়াতেই কোলে চলে এলো রোজার। হৃদি ছোটখাটো গড়নের, পাতলা, বোঝার উপায় নেই 7 বছরের বাচ্চা মেয়ে। এখনো এইটুকুন লাগে। এই জন্যই রোজা এখনো কোলে নিতে পারে। রোজা কদম বাড়াতেই নূরজাহান এসে দাঁড়ালো। বলল, ম্যাডাম, আমায় দিন, আমি নিচ্ছি। হৃদি গুঙিয়ে মাথা নাড়িয়ে বোঝালো যাবে না। মায়ের গলা জড়িয়ে পড়ে থাকলো কাঁধে। রোজা হেসে নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পিছু পিছু এলো নূরজাহানও। সেদিন রোজা পুরাতন ছবি দেখে অনেক প্রশ্ন করেছিল নূরজাহানকে। বিপরীতে চুপ ছিল নূরজাহান। একটা শব্দও বলল না। শুধু জানিয়েছে ছবিতে ছিল আদিল মির্জা আর তার মৃত বাবা মা। অথচ এত বছর ধরে এই বাড়িতে কাজ করছে, কখনো শোনেনি তাদের সম্পর্কে, না কখনো কোনো ছবি দেখেছে। যেন কোনো অস্তিত্বই নেই। এত বড় বাড়ি আর বাবা মায়ের একটাও ছবি নেই।
আর রিদিকেও সে কখনো বলতে শোনেনি নিজের দাদা দাদি সম্পর্কে, অর্থাৎ আদিল কখনো বলেওনি। অথচ ছবি দেখে মনে হলো একটি হাসি খুশি পরিবার। বাবা মায়ের পাশে ছোট আদিলের হাস্যোজ্জ্বল মুখটা এখনো ভাসছে। রোজা গতকাল মির্জা পরিবার নিয়ে অনলাইনে সার্চ করেছিল, কিচ্ছু আসেনি। কি হয়েছিল, কেন সব এমন ধোঁয়াশা? না। রিদিকে বিছানায় শুয়ে রোজা সরতে চাইলে বাচ্চাটা গুঙিয়ে হাত চেপে ধরলো। রোজা পাশেই বসলো, তাই মাথায় হাত বুলাতে থাকলো। নূরজাহান পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। এক পর্যায়ে শুধু আস্তে করে বলল, আপনি আমার উপর রাগ করবেন না ম্যাডাম। রোজা দীর্ঘশ্বাস ফেলল, মাথা দুলিয়ে বলল, রাগ করিনি। আপনার অবশ্যই কারণ আছে না বলার, বুঝেছি আমি। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলল, তবে বিপরীতে কিছু বলল না। রোজা চোখ বুঝল, পুনরায় ডাকলো ছবিটায় মহিলার মুখটা অস্পষ্ট, পুরাতন ছবি তো, মুখগুলো কেমন যেন আবছায়ার মতো হয়ে গিয়েছে। তারপরও বোঝা যাচ্ছিল চমৎকার সুন্দরী একজন নারী সে। সিল্কের শাড়ি পরনে, চুলে খোপা করা, আর পাশের পুরুষের ঠোঁটে ছিল মৃদু হাসি। রোজা আচমকা বলে ওঠে, ছবিতে কি ছিল জানি না, তবে ভীষণ মায়া কাজ করছিল। কি উজ্জ্বলতা ছড়িয়েছিল সাদা কালো ওই ছবিটাতে। নূরজাহানের কোনো উত্তর এবারও পেল না রোজা। হতাশ ভঙ্গিতে ফিরে তাকাতেই চমকে উঠল রীতিমতো। নূরজাহানের চোখ দুটো লাল হয়ে গিয়েছে, জলে ভাসা ভাসা হয়ে আছে। পলক ফেললেই গাল বেয়ে জল গড়াবে, অথচ পলক ফেলতে নারাজ ভদ্রমহিলা। রোজা বিছানা ছেড়ে চটজলদি নেমে এসে ধরল তার কাঁধ। চিন্তিত হয়ে আওড়ালো, আমি কি কিছু ভুল বললাম? নূরজাহান মাথা দুলিয়ে দু হাতে চোখ মুছে স্বাভাবিক হলেন। মৃদু হাসতে চেয়ে বললেন, না ম্যাডাম, ভুল না। ছবিতে আছে একটা সুন্দর জীবনের করুণ পরিণতি, তাই বোধহয় মায়া লাগছে। রোজার শ্বাস আটকে আসে। করুণ পরিণতি, তার মানে কি আদিলের বাবা মা সাধারণভাবে মরেনি? এই জন্যই কি এভাবে কাঁদল নূরজাহান? নূরজাহান চলে যেতে উতলা হলো। রেস্ট করুন ম্যাডাম, প্রয়োজনে ডাকবেন। নূরজাহান বেরিয়ে গিয়েছে, অথচ রোজা অনেকটা সময় নড়তে পারল না। দাঁড়িয়ে থাকলো এক জায়গায়। রোজার কানের ভেতর আদিলের বলা কিছু কথা পুনরায় কানে বেজে বেড়ালো। 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকিটা বসন্ত জীবন্ত লাশের মতো কাটিয়েছি। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতন এই কালো দুনিয়ায়। রোজার চোখের দৃষ্টি ঝাপসা হলো হঠাৎ। 18 বসন্ত, অর্থাৎ আদিলের তখন 18 বছর, সবে যুবক সে। ওই সময় হারিয়েছে বাবা মা একসাথে, মার্ডার। সশস্ত্র প্রশ্ন রোজার মাথার ভেতরে, অথচ এ সম্পর্কে জিজ্ঞেস করতে তার দ্বিধা কাজ করছে। সবকিছু লক্ষ্য করে যা সে বুঝতে পারল, আদিল অতীত থেকে পালিয়ে বেড়ায়। অতীত কতটা পোড়ালে তা এভাবে পুঁতে রাখা হয়, আর সেই অতীত সম্পর্কে সে কিভাবে জিজ্ঞেস করবে? বাড়াবাড়ি হয়ে যাবে না? যেখানে পুরাতন কর্মচারী নূরজাহান নিজেও বলতে চায় না। রোজা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ কিছু একটা ভেবে ট্যাব নিয়ে বসলো রুমের এক কোণে রাখা সোফায়। গতবারের বোকামি করলো না, আদিল মির্জার নাম নয়, এবারে সে ওসমান মির্জার নাম দিয়ে সার্চ করলো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে এলো কিছু তথ্য। ওসমান মির্জা ছিলেন বাংলাদেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী। 1990-এর দশকের শেষভাগ থেকে 2004 সাল পর্যন্ত তিনি দেশের আন্ডারওয়ার্ল্ডের অত্যন্ত প্রভাবশালী নাম হিসেবে পরিচিত ছিলেন। জনশ্রুতি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে তার শক্তিশালী নেটওয়ার্ক ছিল এবং অপরাধ জগতের অনেক গোষ্ঠী তার নির্দেশ মেনে চলত। 2004 সালে স্ত্রী শহীদ রহস্যজনকভাবে তাকে হত্যা করা হয়। কে বা কারা মেরেছে তার প্রকৃত উদ্দেশ্য আজও নিশ্চিতভাবে জানা যায়নি। এ নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত রয়েছে। রোজা মনোযোগ সহ পড়ল ওসমান মির্জা নিয়ে পুরাতন এক একটা আর্টিকেল। ওখানে কোনো খোলা বিশ্লেষণ নেই, কোনো ছবি নেই। রোজা ফাঁকা অন্যমনস্ক মস্তিষ্কে আদিলের ছায়াও দেখেনি 3 দিন হলো বলে বাড়িতে পা রাখেনি লোকটা। রোজা বরাবরই ভীষণ পর্যবেক্ষণ করা নারী। তার চোখে পড়েছে একটা ব্যাপার, কিছুদিন যাবৎ কেমন এক চাপা মন খারাপ লক্ষ্য করা যাচ্ছে। আদিলের মধ্যে নয়, সে মানব বড় নির্বিকার। তাকে হাসতে দেখা যায় না বললেই চলে, খুবই কম। আর কথা তাও কম। তবে তার কাছের বডিগার্ড অর্থাৎ শান্ত, এলেন, ক্লান্ত, এদের মধ্যে রোজা লক্ষ্য করেছে সচরাচর ওরা যেমন গম্ভীর থাকে কাজের সময়, অসময়ে ভীষণ মজারও হয়। হাসতে ফাজলামো করতে দেখা যায় 4 দেওয়ালের ভেতরে। ইদানিং তা নয়, ওরা কেমন যেন চোখমুখ করে আছে, যেন চাপা কষ্ট, উন্মাদনা লুকানো। আদিল বাড়ি না ফিরলেও তার ডান হাত বা বাম হাত প্রতিদিন এসে বাড়ি জুড়ে সতর্ক দৃষ্টি বুলিয়ে যায়, আদেশ করে শক্ত গার্ডদের। তবে আজ সারাদিনে কাউকে চোখে পড়েনি। শান্ত, এলেন, ক্লান্ত, ধ্রুব, আদিলের কাছে একটা বডিগার্ডও নেই। রোজার অস্বস্তি লাগছে। কিছু হলো কি? হঠাৎ এমন পরিবর্তন কেন হলো রোজা বুঝতে পারছে না। তবে তার তীব্র আগ্রহ জন্মাতেই শুরু করেছে, যেভাবে একটা ছোট বীজ থেকে গাছের জন্ম হয়। এত রহস্যময় কেন সব? সাথে এই প্রকৃতি। কিছুদিন ধরে নিউজ হচ্ছিল ঝড় হবে,
এই তো আজ হৃদিকে নিয়ে শপিং মল থেকে ফেরার পর থেকে তীব্র বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা 7টা এখনো বৃষ্টি হচ্ছে, টানা কয়েক ঘন্টা ধরে হচ্ছে। বাইরে ঝড় বইছে, যেমন হাওয়ার গতি তেমন বৃষ্টির। বজ্রপাতের শব্দ, গাছ ভেঙে পড়ার শব্দে মুখরিত। নভেম্বরের সময় এই বৃষ্টির ঝড় দিয়ে শীত নামাচ্ছে প্রকৃতি। রোজার চিন্তা বাড়ল, জানালা থেকে সরে আসবে, তক্ষুনি হঠাৎ দরজায় শব্দ পড়ল। চমকায় রোজা। নূরজাহান এসে দাঁড়িয়েছে, চোখ মুখে তাড়া। ম্যাডাম, নিচে আসুন। রোজার বুকটা ধক করে উঠল কেন যেন, কিছু জিজ্ঞেস করতে পারল না। তাড়াহুড়ো কদম ছুটল, বেরিয়ে সোজা ধরলো সিঁড়ি। নামতে নামতে তাকালো দুয়ারের দিকে। ভেজা শান্ত দাঁড়িয়ে আছে, টপটপ করে পানি পড়ে ভেসে যাচ্ছে ফ্লোর। চোখ লাল, বিধ্বস্ত অবস্থা। রোজা আঁতকে ওঠে, কণ্ঠ হিমালয় ছোঁয়। কি হয়েছে? তীব্র শীতে শান্ত ঠোঁট নীল হয়ে আসে তখনও, কাঁপছে অথচ কণ্ঠে কি অসহায়ত্ব জড়ানো। ম্যাডাম প্লিজ বসকে ফিরিয়ে আনুন। বস। শান্ত বড় করে শ্বাস টেনে নিল। রোজার কদম বাড়ালো ক্রমশ। কি হয়েছে? কোথায় সে? সাথে চলুন ম্যাডাম। রোজার সাদা গাউন, সাদা ওড়না দৌড়ানোর ফলে উড়ল। রোজা বৃষ্টির ধার ধারল না, উঠে বসলো গাড়িতে। শান্ত ড্রাইভিংয়ে উঠে বসেছে। ভীষণ দ্রুত ড্রাইভ করছে সে, যে একটু দেরি করলে কিছু হয়ে যাবে। রোজা কোনো প্রশ্ন করলো না, তার চিন্তায় গলাটা বন্ধ হয়ে আছে। গাড়ির গতি যেন ঝড়ের গতির চেয়ে দৃঢ়তার প্রকাশ করছে। গাড়ি কতক্ষণ চললো রোজা জানে না। তীব্র বৃষ্টিতে রাস্তাঘাট পরিষ্কার না, তারপরও সে অবশেষে সামনে দেখতে পেল এক আলিশান ম্যানশনের। পুরাতন বৃহত্তম ম্যানশন, যার দরজায় একটা সাধারণ বাড়ির সমান। খোলা লোহার বিশাল দরজাটা ইতিমধ্যেই খোলা। গাড়িটা সোজা প্রবেশ করেছে। ড্রাইভওয়ে ধরে ছুটলো অনেকটা সময়। ম্যানশন পেরিয়ে ম্যানশনের পেছনে ছুটছে। ওই জায়গাটা পারিবারিক কবরস্থান। গাড়ি থেমেছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরল। রোজা এখান থেকে স্পষ্ট দেখছে একটা সুঠাম দেহ দু হাত ভেঙে বসে আছে তীব্র বৃষ্টি ঝড়ের মধ্যে। রোজার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। সেই দেহের দিকে চেয়ে থেকে বেরিয়ে এলো সে। শান্তর কণ্ঠ ভেঙে এলো প্রায়। 5 ঘন্টা হচ্ছে ম্যাডাম, ফিরিয়ে আনুন প্লিজ। থামে শান্ত, ফের আওড়ায়। আজ মৃত্যুবার্ষিকী বড় স্যারের, বড় ম্যাডামের। রোজা দৃষ্টি এক দৃষ্টিতে নিবদ্ধ থাকলো। বজ্রপাতের চিহ্ন ভাসলো মাথার উপরে। তীব্র শব্দে কাঁপলো ভুবন। নড়চড় নেই শরীরটা। রোজা কল্পনা করতে পারছে না, নভেম্বরের মতো এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যে তীব্র ঝড় বৃষ্টিতে 5 ঘন্টা এইভাবে একটা মানুষ কিভাবে বসে থাকতে পারে। শান্তর দিকে তাকালো না রোজা। মাথায় ওড়না তুলে হাত বাড়িয়ে ছাতাটা নিল সে। কদম বাড়ালো দ্রুত। প্রথম কদমের চেয়ে দ্বিকদমে তারা ক্রমশ বেশি হচ্ছিল। যত কাছে এলো ততই যেন রোজার ভেতরে কিছু একটা হচ্ছিল। দুমড়ে মুচড়ে উঠছিল হৃৎপিণ্ড। চোখ পড়ল দুটো পাশাপাশি কবরের নামে, ওসমান মির্জা, গুলনাহার। মধ্যে আদিল মির্জার শরীর, মাথাটা নুইয়ে আছে। রোজা ছাতাটা বাড়িয়ে ধরল মাথার উপরে। মুহূর্তে নিজে ভিজে জবজবে হয়ে গেল। শক্ত বৃষ্টির ফোঁটা রোজা অনুভব করতে পারল না যেমন, শুধুই দেখলো অনর শরীরটা। আদিল ফিরে তাকালো না। যেই কণ্ঠ ভেসে এলো তা পরিচিত শোনালো না। সরে যা। রোজা কদম আরেকটি বাড়ালো, আরো দৃঢ়ভাবে ধরলো ছাতাটা। অবশেষে বলল, যতক্ষণ আছেন আমিও এভাবে দাঁড়িয়ে থাকবো। মাথাটা ঝড়ের গতিতে ফিরল। আদিলের অবিন্যস্ত চুল, রক্তলাল চোখ, নীল হয়ে আসা মুখে চেয়ে রোজা আরো দৃঢ় গলায় বলল, আপনি না ফিরলে আমিও ফিরছি না। আদিলের দৃষ্টি পড়ে না রোজারও। মাথার উপরে তখন কালো মেঘ, বজ্রপাতের দাগ, আওয়াজ। বৃষ্টির শব্দ ক্রমশ বাড়ছে, বাতাসের গতি অস্বাভাবিক। রোজা হঠাৎ করে নুয়ে এলো, হাতটা বাড়িয়ে ছুঁলো কপাল। মনে হলো সে ডিপ ফ্রিজের কোনো বস্তু ধরেছে। কনকনে ঠান্ডা শরীর। রোজার সময় অপচয় করলো না আর, ফাঁকা হাতে টেনে ধরলো নীল হয়ে আসা হাতটা। আসুন, ফিরবেন আমার সাথে। কি হলো? উঠুন। আদিল নড়ল, মুহূর্তে চোখ বুঝলো শক্ত করে। কপালে ভাঁজ পড়লো কিছু। বসে যাওয়া কণ্ঠে বলল অবশেষে, আসছি, গাড়িতে উঠে বস, ভেজো না। রোজা স্পষ্ট দেখলো হাঁটু দুটো গেঁথে গিয়েছে মাটিতে। হাত ধরুন। আদিল তাকালো বাড়ানো হাতটার দিকে। রোজা ভিজেছে, কাঁপছে। আদিল চোখ বুঝলো, সময় নিয়ে হাতটা ধরলো ঠিক, তবে নিজের ওজন নিজেই বয়ে উঠে দাঁড়ালো। দাঁড়াতে গেলে হেলে দুলে প্রায় পড়তে নিল। রোজার সঙ্গে সঙ্গে ছাতা ফেলে দুহাতে সামলাতে চাইলো আদিলকে। নিজেই আদিলের একটা হাত নিজের কাঁধে এনে ভার রাখার ইশারা করলো। রোজা দেখলো প্রায় ভেঙে আসা হাঁটু দুটো। কদম বাড়াতে বাড়াতে বলল, নিজের শরীরের সাথে এত অত্যাচার করবেন না, ভবিষ্যতে দেখা যাবে সমস্যা হয়ে যাবে। আদিল ফ্যাকাশে মুখে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে আওড়ায়, বয়স্ক বলছো আমাকে? তবে বয়স কমও না আবার বেশিও না, মাঝামাঝিতে তো। আদিল কাশলো, হেলে দুলে পড়তে গিয়েও ফের শটানভাবে দাঁড়ায়। ওজন ছাড়লো না রোজার ওপর। ফিসফিস করে বলে গেল, চিন্তা করবেন না মিসেস মির্জা,
90 বছরের বুড়ো হলেও আপনার ভার দায়িত্ব তোলার সামর্থ্য আদিল মির্জা থাকবে। রোজার হৃৎপিণ্ড থমকে গেল বোধ হয়, অথচ কি স্বাভাবিকভাবে মুখ চালালো, যেন সেই বাক্যের প্রভাব তার ওপর পড়েনি। অথচ ভেতরে হিমালয় ভেঙে চুরে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলো। 90 বছর এতটা বাঁচবেন? বাঁচবো, আপনাকে নিয়েই বাঁচবো। রোজা চোখের পাপড়ি কাঁপলো, অগোচরে ঢোক গিলল দুটো। বুঝলো আদিলের অবস্থা বেগতিক। দ্রুত দু হাতে সামলানোর চেষ্টা করলো লম্বা চওড়া বিশাল শরীরটা। আমি কাউকে কখনো মন থেকে চাইনি, যদি চাই মৃত্যু পর্যন্ত চাইব। আদিল বোধহয় হাসলো, শোনা গেল অপেক্ষায়। আদিলের চোখ মুখ বুঝে আসছে। রোজা আঁতকে ওঠে, সজাগ রাখতে ভালোভাবে নিজের সাথে নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে যায় দ্রুত গতিতে, শুনুন। বলো। শান্ত এসে ছাতা ধরেছে তাদের মাথার উপরে। এলেন ক্লান্ত ধ্রুব সহ আরো অনেক গার্ড চারিপাশে, সবার অবস্থা ভীষণ খারাপ। রোজা দৃষ্টি নুইয়ে রেখে বলে হঠাৎ, আপনার এমন তুমি আপনি সংমিশ্রণের রহস্যটা কি? আদিলের চোখ বন্ধ। খারাপ লাগছে? তা নয়। আদিল চোখ মেলল, মাথাটা ঘুরিয়ে তাকালো রোজার মুখে। আপনিটা আসে সম্মান থেকে, তুমিটা আসে ভালোবাসা থেকে। যতক্ষণ আদিলের জ্ঞান ছিল রোজার উপরে, সেভাবে তার শারীরিক ভার ছাড়েনি। খুঁড়িয়ে হাঁটছিল, শুধু ডান হাতটা কাঁধে রেখেছিল। অথচ ধীরে ধীরে ক্রমশ শরীরের ভার গাঢ় হয়ে পড়েছে রোজার উপরে। মুহূর্তে সতর্ক হলো রোজা। তার থেকেও সতর্ক হয়েছিল শান্ত, যে পেছনে ছাতা ধরে তালে তাল মিলিয়ে হাঁটছিল। তৎক্ষণাৎ ছাতা ফেলে ধরলো পড়তে নেওয়া আদিলের শরীর। আদিল জ্ঞান হারিয়েছে, নিস্তেজ মাথাটা দুলে পড়েছে রোজার দিকেই। রোজা তাকালো, দেখলো নীলাভ মুখখানা। অবশেষে ধীরে হাতটা বাড়িয়ে আদিলের গালে তালু ছুঁয়ে উঁচিয়ে ধরে রাখলো। পেছন থেকে এলেন ক্লান্ত এসে ধরেছে ছাতা। ধারালো বৃষ্টি, ঝোড়ো বাতাস আর মেঘের গর্জনে কাঁপছে ভূমি। সেসব ভেদ করে কানে এলো পদচারণের ভেজা শব্দ। কয়েকজন ছুটে আসছে সামনে থেকে, ম্যানশনের দিক থেকে। তীব্র বৃষ্টিতে তাদের ভালোভাবে দেখা গেল কাছাকাছি আসায়। 55-60 বয়সী দুজন সামনে। এই বৃষ্টির মধ্যেও বোধহয় রোজা তাদের কাঁদতে দেখছে। গর্জনও তাদের ডুকরে ওঠা আওয়াজ দমাতে ব্যর্থ। রক্তিম দৃষ্টিতে আদিলের দিকে চেয়ে বিড়বিড়িয়ে চলেছেন। শান্ত তাদের দিকে মাথা দুলিয়ে জলদি জিজ্ঞেস করলো কদম বাড়াতে বাড়াতে, মেনশন খোলা হয়েছে। আনোয়ার খন্দকার এসে পৌঁছালেন তক্ষুনি। অশান্ত অবিন্যস্ত তিনি ভিজে নিয়ে একাকার। এসেই শান্ত থেকে নিজের কাঁধে নিলেন আদিলকে। ভিজে ভিজে ছুটলেন ম্যানশনের দিকে, আদেশ ছুড়লেন শান্তর দিকে। ডক্টর মুজাফফর আসছে, রিসিভ কর তাকে, জলদি আন। শান্ত গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। রোজাকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ক্লান্ত আস্তে করে বলে, ম্যাডাম চলুন। রোজা তাকিয়ে আছে সামনে। আদিলকে নিয়ে ব্যস্ত হয়ে সব ছুটেছে পরিত্যক্ত ম্যানশনের দিকে। শীতে হাড়গোড় অব্দি কেঁপে উঠল রোজার। নিজেও দ্রুত কদম বাড়ালো। পুরোটা পথ ছাতা ধরে রাখলো ক্লান্ত। আদিলের অবস্থা, এই ম্যানশন, অপরিচিত মানুষ, সব মিলিয়ে রোজার মাথার ভেতরটা জোটবদ্ধ। তবে একটাও প্রশ্ন করতে ইচ্ছা হলো না। ব্যাকুল হয়ে প্রবেশ করলো চওড়া সিঁড়িগুলো বেয়ে ম্যানশনের ভেতরে। দীর্ঘতম মেরুর কার্পেটের ওপর কদম ফেলে থমকালো এক মুহূর্তের জন্য। প্রত্যেকটা দেয়াল সাদা কাপড়ে ঢাকা আছে। ঢেকে রাখা হয়েছে ফার্নিচার সহ সকল আসবাবপত্র। রোজা সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে, এসে পৌঁছালো এক রাজকীয় রুমের সামনে। দরজা খোলা, বিস্তৃত বেডরুম। বিশাল খাটে শোয়ানো হয়েছে আদিলকে। আনোয়ার খন্দকার ইতিমধ্যে কাপড় পাল্টে দিয়েছেন। দুটো কমফোর্টার দিয়ে ঢেকে রেখেছেন শরীরটা। রুমে থাকা লোকজন এ যাত্রায় চেপে দাঁড়িয়েছে, পথ দিয়েছে রোজাকে প্রবেশ করার। রোজা প্রবেশ করলো। দৃষ্টি সেটে থাকলো আদিলের চোখ মুখের উপরে। ফ্যাকাশে হয়ে আছে, হৃদয়ের মাঝে অজস্র ভাঁজ। গুঙিয়ে কিছু একটা বলছে। আনোয়ার সাহেব সরে দাঁড়ালেন বিছানার কাছ থেকে। রোজা এসে দাঁড়ালো কাছে, চেয়ে থাকলো শুধু। ভাঙা এক বয়স্ক নারী কণ্ঠ শোনা গেল, বৌমা, কাপড় চোপড় বদলে নিন। রোজা তাকালো সঙ্গে সঙ্গে। সাদা শাড়ি পরিহিত একজন বয়স্ক নারী। বয়সটা আনুমানিক 55। চোখ মুখ লাল, খুব কেঁদেছেন বোঝা গেল। গলা ভেঙে গিয়েছে। তারপরও যথাসম্ভব নরম কণ্ঠে কি অমায়িকভাবে সম্বোধন করলেন। রোজা এ ধরনের সম্বোধন এই প্রথম শুনে কিছুটা চমকে উঠল। তিনি বলে গেলেন, আমার সাথে আসুন, কিছু পড়তে দি। রোজা নড়ল না, জবাব দিতে পারল না। দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালো আদিলের দিকে। এবারের আনোয়ার সাহেব মাথা নুইয়ে রেখে বললেন, ম্যাডাম আপনি যান, আমরা আছি। আনোয়ার সাহেব কথা শেষ করতে পারলেন না। আদিল ভীষণ জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, যেন শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। বুকের ওঠানামার গতিও দ্রুত হচ্ছে। হঠাৎ কেমন দুমড়ে মুচড়ে ওঠে বিছানার ওপর। বিভৎস এক চিৎকারে কেঁপে ওঠে চারিপাশ। মায়া, পাপা। আনোয়ার সাহেবের চোখ লাল হয়ে উঠেছে। অন্য পাশে গিয়ে পাগলের মতো ছুঁয়ে দেয় আদিলের মুখ। ডাকেন, আদিল,
আদিল, বিছানায় ছটফট করা শরীর ওই ডাকে সাড়া দেয় না, থামে না তার গোঙানো ছটফটানো। আনোয়ার সাহেবের ক্রমাগত ডাকার ফলস্বরূপ শুধু আদিলের মিহি স্বরের একটা শব্দ শোনা যায়। রোজা, রোজা। আদিলের এমন অবস্থা দেখে থমকে গিয়েছিল রোজা। ভয়ে কেঁপে উঠলেও এ যাত্রায় ধরফরিয়ে গিয়ে ধরল হাতটা। কম্পিত গলায় দ্বিধা নিয়ে বলে গেল, শান্ত হন, আমি আছি তো, যাচ্ছি না, শান্ত হন। মলিন ওই কণ্ঠে ঘুরে থাকা কাতরানো শরীরটায় বোধহয় সামান্য বোধ ফিরল, মস্তিষ্ক সচল হলো। চোখ মেলেনি তখনও, কেমন গোঙাচ্ছে। কে? রোজা আরো এগোয়, মুখের সামনে গিয়ে জানায়, আমি আমি রোজা। রোজা? রোজা আরো শক্ত করে ধরল হাতটা। হুম। রোজা? রোজা কান পাতল, পাশে বসে মাথাটা একদম মুখের সামনে নিয়ে গেল, ফিসফিস করে ডাকলো, আদিল, এই তো আমি, শান্ত হন। আদিল চোখ মেলে তাকানোর চেষ্টা করলো, সব আবছা, অস্পষ্ট হলেও চোখের সামনে রোজার মুখটা চাঁদের মতন জলজল করছে। রোজার চোখ দুটো লাল হয়ে আছে, টলমল করছে। আদিলের গলা বসে গিয়েছে, ভাঙা, অস্থির। রোজা? পরপরই উন্মাদের মতো আউড়ে গেল, ওসমান মির্জার মতো ভালো হব আমি কখনই করব না, কখনো পিছু ফিরব না। আমি তোমায় ভালোবেসে আরো জঘন্য হব, আরো নিচে নামব। যতটা নামলে আরো শক্তিশালী হব, যতটা হলে তোমায় বুকের ভিতর নিয়ে বাকিটা জীবন ছয়ই সালামতে কাটাতে পারবো। আদিলের চোখ বুজে গিয়েছে পুরোপুরি, ডান চোখের কোণ ঘেঁষে নেমেছে এক ফোঁটা জল। অন্যদিকে রোজার দুগাল বেয়ে জল গড়াচ্ছে সমানে। মাথাটা ঠেকালো আদিলের নিস্তেজ হাতের ওপরে। তক্ষুনি শব্দ শোনা গেল, রোজা তাকালো মাথা তুলে। হাওয়ার গতিতে প্রবেশ করলেন ডাক্তার মোজাফফর। তাকে দেখে রোজা সোজা হয়ে বসলো। অন্য পাশে গিয়ে বসেছেন মোজাফফর। দ্রুত আদিলকে দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। এক ফাঁকে শুধু বললেন, ম্যাডাম আপনি অসুস্থ হবেন, ফ্রেশ হয়ে আসুন। তাকে দেখুন। মোজাফফর সাহেব আর কিছু বললেন না। আদিলের চেক আপ করে শেয়ার স্যালাইন লাগিয়েছে। ওষুধের লিস্ট লিখতে লিখতে উচ্চ গলায় নির্দেশ দিতে থাকলেন। রোজা শুনছিল মন দিয়ে। আনোয়ার সাহেব ফট করে বললেন, তুমি থাকবা সারা রাত, জ্ঞান ফিরুক। মোজাফফর সাহেব ঘাটটা বেঁকিয়ে আর চোখে চেয়ে মুখ বাঁকালেন, তবে দ্বিমত করলেন না। উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন, এইভাবে ঝামেলা করার দরকার নেই, যার যার কাজের যাওয়া হোক। বলতে বলতে তিনি বেরিয়ে গিয়েছেন। পেছনে আনোয়ার সাহেব ছুটেছে। রুম ভর্তি মানুষজনের কেউ আর নেই। রোজা একাই বসে থাকলো। অনুভব করলো তার শরীর কাঁপছে, তার চেয়েও জোরসে কাঁপছে তার হৃৎপিণ্ড। আদিলের কথাগুলো কানের কাছে বেজে যাচ্ছে। তার ভেতরে অনেক রকমের অনুভূতির মিশ্রণ তৈরি হয়েছে, যার নাম দেওয়া যাচ্ছে না। অথচ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে কিছু একটা, যন্ত্রণা হচ্ছে। রোজার অন্য হাতটা উঠে গেল আদিলের গালে। সবসময় ছাঁটা দাড়িগোপগুলো একটু বেড়েছে। কতক্ষণ রোজা বসেছিল খেয়াল নেই তার। কাঁধে হাতের স্পর্শে চমকে ওঠে। পিছু ফিরে দেখলো যে বয়স্ক নারী দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা আস্তে করে জানালেন, আমি জুলেখা বৌমা, আসুন সাথে। কাপড় চোপড় বদলে নিন, অসুস্থ হয়ে পড়বেন। রোজা ঘাড় ঘুরিয়ে ফের তাকালো আদিলের মুখের দিকে। হাতটা পাশে রেখে গায়ের কমফোর্টার টেনে দিল গলা পর্যন্ত। অবশেষে উঠে দাঁড়ালো। বেরিয়ে এলো জুলেখা বেগমের সাথে। তারা করিডোর ধরে হাঁটছে, কোনো কথা নেই। নিচে অনেককে দেখতে পাচ্ছে রোজা। ওখানকার অনেককে এই প্রথম সে দেখছে। জুলেখা বেগম ঘুরিয়ে ফিরিয়ে একটা রুমের সামনে নিয়ে এলেন। রুমে প্রবেশ করে বুঝলো ভালোভাবে সবটা সাদা কাপড়ে আবৃত সবকিছু। বিশাল রুমের একটা জিনিসও দেখা যাচ্ছে না। জুলেখা বেগম এগিয়ে গিয়ে টেনে সরালেন একটা সাদা কাপড়। ভীষণ চমৎকার ওয়ার্ড্রপ। তা খুলে তিনি ভীষণ যত্নের সাথে বের করে দিলেন একটা আকাশি রঙের শাড়ি। রোজা স্পষ্ট দেখলো ভদ্র মহিলার হাতটা একটু কেঁপেছে। ভীষণ স্বাভাবিক থাকতে চেয়ে ফিরে চেয়ে হালকা হেসে বলেন, আপনার শাশুড়ির শাড়ি, ব্লাউজ পেটিকোট আপনার হবে। আমাদের বেগমের গড়নও এমনই ছিল। বাড়িয়ে দেওয়া শাড়িটা হাতে নিল রোজা। এখনো নতুনের মতো জামদানি শাড়ি। একটা সুঘ্রাণ নাকে প্রবেশ করলো। রোজা অন্যমনস্ক ভঙ্গিতে দুবার ছুলো শাড়িটা। জুলেখা এই রুমের ওয়াশরুম দেখিয়ে দিয়ে বললেন, কাপড় বদলে আসুন, আমি খাবার পরিবেশন করতে বলে দেই। রোজা মাথা নাড়িয়ে বলে, খাবো না, আপনাকে কি ডাকবো? আপনি চাইলে খালা ডাকতে পারেন। রোজা মাথা দুলিয়ে বলে, তুমি করে বলুন খালা। জুলেখা বেগম হাসলেন। প্রসন্ন চোখে পুনরায় দেখে রোজাকে আপাদমস্তক। অন্যমনস্ক হয়ে আওড়ান, আমাদের বেগমের কত শখ ছিল পুত্রবধূর, ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে মেয়ে আনবে।
জুলেখা থেমে গেলেন, না ইচ্ছে করে নয়। রোজা খেয়াল করলো ভদ্রমহিলা গলা রোধ হয়ে এসেছে, আর বলতে পারলেন না। রোজা চুপ করে গেল, কদম বাড়ালো ওয়াশরুমের দিকে। তার কাছে একটা ব্যাপার পরিষ্কার, আদিল মির্জার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক। এই মৃত্যুতে ধসে পড়েছে সাজানো গোছানো এই রাজপ্রাসাদ। আর এটাই এই রাজপ্রাসাদ, এখানেই একসময় একটা সুখী পরিবারের সুখের সংসার ছিল। আকাশি রঙের জামদানি শাড়িটা পরনে, আকাশি রঙের ব্লাউজ সাথে। শাড়ি পরিহিত রোজা নামছে সিঁড়ি বেয়ে। নিচে তখনও উপস্থিত ছিল আনোয়ার খন্দকার, মুজাফর উদ্দিন, জুলেখা বেগম সহ বাড়ির আরও কর্মচারী। শান্ত এলেন, ওরাও কিং কর্তব্য বিমূঢ়। রোজা নামতে নামতে দেখলো এতগুলো লোকের চমকানো চোখ মুখ। পাশেই নূরজাহানকে দেখতে পেল, সম্ভবত মাত্রই এসে পৌঁছেছে। রোজাকে দেখছে অপলক দৃষ্টিতে। থমথমে পরিস্থিতি অনুভব করতে পারছে রোজা। নূরজাহান মুগ্ধ হয়ে আউড়ে বসে। এক মুহূর্তের জন্য মনে হলো আমাদের বেগম সাহেবা। রোজা নেমে এসে নিজের পরনের শাড়িটা বুলিয়ে আস্তে করে বলে, নিশ্চয়ই তিনি আমার থেকেও ভীষণ সুন্দরী দেখতে ছিলেন। এই শাড়ি পরনে তার কোনো ছবি আছে? নূরজাহান তাকালো জুলেখা বেগমের দিকে। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপ থাকলেন। রোজা এতে কথা ঘোরাতে চাইল, তবে তার আগে তিনি আঙুল তুলে দেখালেন দেওয়াল। গ্রাউন্ড ফ্লোরের সামনে দেওয়াল, পুরোটা দেওয়াল সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। রোজা ইশারা বুঝে নিয়ে এগিয়ে এলো, হাত বাড়িয়ে আস্তে করে টানতে এই কাপড় সরে এলো, ফ্লোরে পড়লো। রোজার দৃষ্টি থমকায়, শ্বাস আটকে আসে গলায়। সূর্য দেওয়াল জুড়ে বিশাল আকৃতির ছবি টাঙানো, রাজকীয় আভিজাত্যের প্রতীক সে ছবি। সোফায় বসা তিনজন মানুষের, ডান পাশে একজন লম্বা চওড়া সুদর্শন পুরুষ, পরনে কালো স্যুট, গুরুগম্ভীর চোখ মুখে হাসির রেখা। একজন ভীষণ সুন্দর নারী তার পাশে, যার মাথা থেকে পা পর্যন্ত আভিজাত্যে মোড়ানো। রোজার পরনের শাড়িটাই নারীর পরনে, গলায় পুঁথির মালা, কানে পুঁথির টপ, দুহাতে সোনার চুড়ি। মিষ্টি করে হাসছেন ক্যামেরার দিকে চেয়ে। তার পাশে একজন যুবক। রোজার দৃষ্টি থমকায়, ঝলমলে হাসি যুবকের ঠোঁটে, চিকচিক করছে এর চোখ জোড়া। ভীষণ আরাম করে বসে আছে। পরনে বাবার মতো পরিপাটি স্যুট না, অগোছালো স্যুট, একটা ফর্মাল নেভি ব্লু প্যান্ট, সাদা শার্টের ওপরে নেভি ব্লু কোট। কোটের বোতামগুলো সব খোলা, শার্টের ওপরে 3টে বোতাম খোলা। রোজা অপলক দেখলো সেই যুবককে, কি অচেনা। রোজার মনে হলো সে হাসির শব্দ শুনতে পাচ্ছে, তাদের হাস্যোজ্জ্বল পরিবারের সুমধুর হাসির ধ্বনি। রোজা কতক্ষণ সে ছবি দেখলো সে জানে না। এক পর্যায়ে হঠাৎ তাড়াহুড়ো করে প্রত্যেকটা দেওয়ালের সাদা কাপড় টেনে নামাতে লাগলো। তাকে কেউ বাধা দিল না, সবাই থমকে দাঁড়িয়ে আছে। রোজা সব নামিয়ে এক এক করে সবগুলো দেখলো। কত স্মৃতি, কত ছবি, কি জীবন্ত আজও সবটা। রোজার হাত কাঁপে, সবটা দেখতে দেখতে বুকের ভেতরটা কেমন যেন মুষড়ে ওঠে। চোখ গিয়ে থামে ছোট এক ফ্রেমে। ওখানে আদিল হাসছে, কোনো সাধারণ হাসি নয়, প্রাণোচ্ছল হাসি। মায়ের আঁচল ধরে প্রাণ খোলা হাসতে থাকা সেই আদিলের সাথে আজকের আদিল মির্জার যে কোনো মিল নেই। পিনপিন নীরবতা ভাঙল শান্ত। সে এসে কাপড়গুলো জমিন থেকে তুলে নিচ্ছে। জুলেখা বেগম বোধহয় এভাবে এই ম্যানশন দেখে অভ্যস্ত নন। তিনি বারে বারে চোখ নামিয়ে রাখছেন, পুরোপুরি তাকাচ্ছেন না ছবিগুলোর দিকে। বললেন, বৌমা আসো, খেয়ে নাও কিছু। রোজা ফিরে তাকালো আচমকা, রক্তিম চোখে চেয়ে এতগুলো মানুষের সামনে জিজ্ঞেস করে বসলো, খালা নূরজাহান, আমাকে কি বলা যায় তাদের সম্পর্কে? আনোয়ার সাহেব দৃষ্টি নামিয়ে রেখে আস্তে করে বলেন, ম্যাডাম, তারা আপনারও বাবা মা? রোজার বুকের ভেতরটা ধক করে উঠল। আদিলের বাবা মা সম্পর্কে তো তারও বাবা মা হয়, বেঁচে থাকলে তো বাবা মাই সে ডাকতো। রোজা ঢোক গিলল, পুনরায় বলল, বলুন না আমায়, বলুন বাবা মায়ের সম্পর্কে কিভাবে এমনটা হলো। তারা রোজা মারা যাওয়া শব্দটা উচ্চারণ করতে পারল না। নিচতলা জুড়ে পিনপিন নীরবতা নেমেছে, কেউ একটা শব্দ উচ্চারণ করছে না। রোজা এক এক করে সবটার দিকে চেয়ে আশা ছেড়ে দিল, তাকালো ফের দেওয়ালগুলোর দিকে। এই হাস্যোজ্জ্বল পরিবার সম্পর্কে, এই আদিল সম্পর্কে জানার তৃষ্ণায় তার বুক হাহাকার করে উঠেছে। তক্ষুনি জুলেখা বেগমের কণ্ঠ ভেসে বেড়ালো ম্যানশনের প্রতিটি দেওয়াল জুড়ে। সেই কথাগুলো বাড়ি খেয়ে পৌঁছালো উপস্থিত প্রত্যেকের কানে। সালটা 2004, 18 বছর আগের ঘটনা। আদিল বাবা তখন সবে 18তে পড়েছে। মনে হলো তার প্রত্যেকটা শব্দ জীবিত করে তুলেছে আজ থেকে 18 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো। তার শব্দে জীবন্ত হয়ে ধরা দিয়েছে। স্তব্ধই ম্যানশন যেন ফিরে পেয়েছে সেই জাঁকজমকপূর্ণ অতীত। ম্যানশনের আনাচে কানাচে ভেসে বেড়াচ্ছিল সুখের গুঞ্জন। 2004 সাল, অক্টোবর 10। বিস্তৃত জায়গা, উপরে খোলা আকাশ, জমিনে সবুজ ঘাসের সমাহার। খোলা নীল সাদা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর ছুটছে দুটো ঘোড়া। হাওয়ার গতির চেয়েও দ্রুত সেই ঘোড়ার গতি। সেই গতি আরও বাড়াতে উতলা হয়ে আছে ঘোড়ার নিয়ন্ত্রণে রাখা দুটো শরীর। তাদের পরনে রাইডি পোশাক, পাল্লা দিয়ে ছোট। তাদের উদ্দেশ্য সর্বপ্রথম সীমানা পেরুল। ওসমান মির্জা গতি বাড়ালেন।
এতে ঘোড়া আরো পাগলা গতিতে ছুটেছে। ওসমান মির্জা এগিয়ে গিয়েছেন অনেকটা, পেছনে ছোটা যুবক বেশ পিছু পড়ে গিয়েছে। হঠাৎ যুবকের ধূসর চোখ জোড়া হেসে ওঠে, মুহূর্তে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা, রান ফাস্ট ফাস্ট ফাস্ট, ইয়ে! ঘোড়ার গতি বেড়েছে, ঝড়ের বেগে ছুটেছে, পিছু ফেলেছে ওসমান মির্জার ঘোড়া। ওসমান মির্জাও বাড়িয়েছেন গতি। এ যাত্রায় দুজনের ঘোড়া সমান গতিতে ছুটেছে। ওসমান মির্জার শ্যামবর্ণ মুখে চিন্তা ফুটে ওঠে মুহূর্তে, ভাঁজ পড়ে কপালে, খানিক ধীর গতি হয়। এক ফাঁকে চেয়ে ধমকে ওঠেন, আদিল, স্টুপিড বয়, সিট ডাউন। আদিলের হাসির শব্দ ভেসে বেড়ালো। ভিক্টোরি ইজ মাইন, মিস্টার মির্জা। আপনি আমার প্রমিস ফুলফিল করার প্রস্তুতি নিন। বাচ্চা, দৌড়া! ওসমান মির্জাকে ফেলে আদিল ছুটেছে বেগতিক গতিতে। মাথাটা ঘুরিয়ে পিছু তাকিয়ে ডান চোখ টিপে সীমানা পেরিয়ে বেরিয়ে গেল। ওসমান মির্জা শব্দ করে হেসে ঘোড়ার গতি ধীরে ধীরে কমিয়ে থামলেন পুরোপুরি। কয়েক মিনিটের মাথায় দেখা গেল পেছন থেকে আরও কিছু ঘোড়া ছুটে আসছে। ওসমান মির্জার সামনে এসে থামল। সামনের জন ঘোড়া থেকে নেমে হেসে বলে, আপনাকে হারানো দেখতে চলে এসেছে বস। ওসমান নিজেও নামলেন ঘোড়া থেকে। ছেলে যাওয়ার পথে চেয়ে গর্ব নিয়ে বলেন, তাই তো মনে হচ্ছে সাইফ, ছেলে বড় হয়ে গেছে। ওসমান মির্জা পার্সোনাল বডিগার্ড, তার ডান হাত সাইফ, সাইফের পাশে তার বাঁ হাত আসাদ। আসাদ হো হো করে হাসতে হাসতে বলে ওঠে, বস, বাবা কিন্তু কোনো অংশে আপনার চেয়ে কম হবে না। সিংহ হবে সিংহ এই আন্ডারওয়ার্ল্ড। ওসমান মির্জা হাতের রাইডিং গ্লাভস খুলতে খুলতে হেঁটে এগুচ্ছেন ছাউনির দিকে। আসাদের কথা থামিয়ে বললেন, আদিল, এসবের বাইরেই থাকবে আশা। আমি চাই না আমার ছেলে এসবের জড়া। নিজেকে প্রোটেক্ট করার জন্য ওর যতটুকু শেখা উচিত তার শিক্ষা দিয়েছি শুধু। তবে ওই রক্ত পিয়া সুখ দুনিয়ায় ওকে আমি যেতে দেব না। আসাদ কিছু বলতে চাইল বোধ হয়। সাইফের সতর্ক চোখে চেয়ে আর কিছু বলল না। ছাউনির কাছে চেয়ার টেবিল বসানো বিশ্রামের জন্য। ওসমান বসলেন। তাকে ধরিয়ে দেওয়া শরবতের গ্লাসে চুমুক দিতেই ঘোড়ার আওয়াজে তাকালেন দৃষ্টি তুলে। আদিল ফিরছে। কাছাকাছি এসে দুষ্টু হেসে বলল, আশা চাচ্ছু, কেমন দিলাম তোমার বসকে? বলতে বলতে ঘোড়া থেকে নেমেছে আদিল। আসাদ মুখ টিপে বলে, কঠিন। চোখ রাঙালেন ওসমান, ধমকালেন, ঘোড়া থেকে পড়লে কি অবস্থা হতো? তোমার কমন সেন্সের অনেক অভাব। আদিল বসেছে বাবার পাশে চেয়ারে এলোমেলো ভঙ্গিতে। ধূসর মণিজোড়া চিকচিক করছে সূর্যের আলোয়। চুলগুলো কপালে এসে পড়েছে, ছাঁটা তীক্ষ্ণ চোয়াল। টেবিলের ওপরে দুপা তুলে দিয়ে কদাচিৎ হয়ে হাতে তুলে নিয়েছে পানির ছোট বোতলটা। আর চোখে চেয়ে বলে, সাইফ চাচ্ছু নিউজ করতে বলতো। আগামীকালকে নিউজ পেপারে ফন্টে বড় বড় অক্ষরে লেখা চাই, আন্ডারওয়ার্ল্ডের কিং মিস্টার ওসমান মির্জা ঘরোয়া রেসে হেরে গেলেন এক 18 বছরের যুবকের নিকট। কি লজ্জাজনক, তাই না? উপস্থিত সকলে চাপা হাসলেও ওসমান নির্বিকার। চোখ মুখ কাটকাট, বাদামি মণিজোড়া, লম্বা নাক, দুগাল জুড়ে চাপদাড়ি। সাইফ অবশ্য শব্দ করেই হেসে উঠেছে। ওসমান মির্জা তখনও বকে গেলেন, ঘোড়ার উপরে উঠে দাঁড়াতে গেলে কেন তুমি? এত পা ভাঙার শখ? আমিই ভেঙে দিই, লুলা করে বসিয়ে রাখি একেবারে। আদিল কিছু বলতে গিয়ে সামনে তাকিয়ে হঠাৎ ঠোঁট টিপে হেসে উঠতেই মনে হলো ওসমানের মেরুদণ্ড পেয়ে শিহরণ বয়ে গেল। অনুমান মোতাবেক শোনা গেল এক সুমধুর নারী কণ্ঠ, যেই কণ্ঠে স্পষ্ট সন্দেহ। কার পা ভাঙবেন? লুলা করবেন কাকে? ওসমান মির্জা বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন। ফিরে তাকিয়ে দেখলেন গুলনাহার আসছে। তার পেছনে জুলেখা, শাবানা। গুলনাহারের পরনে মার্জিতভাবে সিল্কের ফ্লাওয়ার প্রিন্টের শাড়ি, চুলগুলো খোপায় আটকে আছে। সুন্দর চোখ মুখ কুঁচকে তিনি পুনরায় জিজ্ঞেস করেন, কার পা ভাঙবেন? লুলা করবেন বলছেন? ওসমান গলাটা পরিষ্কার করে বললেন, সাইফের, ওর পা বড় হয়ে গেছে। গুলনাহার সন্দেহ চোখে দেখলেন, তবে সে বিষয়ে ঘাঁটালেন না, তোড়জোড় দেখালেন। আপনার কমন সেন্সের এত অভাব কেন বলুন তো? আপনি ভর দুপুরে এমন রোদে ছেলেকে নিয়ে ঘোড়ার রেস করেন? খাওয়া দাওয়া করতে হবে না? আদিল এত শব্দ করে হেসে উঠল যে সাইফ আসাদও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কিছুক্ষণ আগেই ওসমান ছেলেকে বকলেন কমন সেন্সের অভাব নিয়ে। এখন স্ত্রী তার জনসম্মুখে এসে তাকে বকছেন কমন সেন্সের অভাব নিয়ে। সবই নিয়তি, বরাবরই তার মোটা চামড়া, এইসব গায়ে লাগে না। নাক চুলকে বললেন, এই তো ফিরবো। আদিল এগিয়ে এসে মায়ের শাড়ির আঁচলে ঘর্মাক্ত মুখটা ঘষল। গুলনাহার নিজের চেয়েও লম্বা বড় হয়ে যাওয়া ছেলের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, চলো খাবে এসো। কি বেলা হয়ে গেল? ওসমানের দিকে চেয়ে পুনরায় ধমকে ওঠেন গুলনাহার। আসুন খেয়ে উদ্ধার করুন আমায়।
স্ত্রীর বাধ্য পুরুষ ওসমান মির্জা হাসির মতন পিছু পিছু চলছেন। আদিলকে আশেপাশে না দেখে তক্ষুনি খপ করে আঁচলটা টানলেন। অসন্তুষ্ট হয়ে বললেন, স্বামীর ঘাম চোখে পড়ে না তোমার? কপাল মুছে দাও। গুলনাহার তক্ত বিরক্ত, চোখ রাঙিয়ে তাকালেন ঠিক, তবে আঁচল তুলে মিছে মিছে মোছার চেষ্টা করলেন। সিল্কের শাড়িতে কি আর ওভাবে ঘাম মোছা যায়? যায় না, তাও মুছলেন। ওসমান ফিসফিস করলেন, কাল আমাদের বিবাহ বার্ষিকী, এখনো তো বললা না কি চাই। গুলনাহার ফের হাঁটছেন। ওই তো দেখা যাচ্ছে তাদের ম্যানশন। পেছনের ওই জায়গাটুকু শুধুমাত্র এই ঘোড়া চালানোর জন্যই বানানো। কিচ্ছু চাই না, আলহামদুলিল্লাহ আমার সব আছে। ওসমান হাঁটতে হাঁটতে ঝুঁকে আসেন। যেমন? গুলনাহার ঠোঁট টিপে হেসে আওড়ান, আমার স্বামী। অমনি ওসমান হুড়োহুড়ি করে ধরতে গেলে কদম বাড়ালেন গুলনাহার। না ফিরে চেয়ে হুঁশিয়ার করলেন, পেছনেই ছেলে আছে, খবরদার ধরাধরি করবেন না। ওসমান কথা শুনলেন, তবে ঝামেলা করলেন ম্যানশনের ভেতরে প্রবেশ করতেই। অতীত চলমান, একজোড়া বাদামি মনের ধারালো দৃষ্টি তার উপরে নিবদ্ধ, বুঝেও গুলনাহারে তেমন প্রতিক্রিয়া দেখা যায় না। ভীষণ সূক্ষ্মভাবে মেধহীন পেট ঢাকতে আঁচল টেনে নিয়ে কাঁধে জড়িয়ে শক্ত করে ধরে সেফটি পিন লাগালেন। মাথা থেকে পা পর্যন্ত দেখতে পাওয়া আয়নার সামনে দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে ঠিক করতে থাকলেন শরীরের ভাঁজে ভাঁজে অস্তিত্ব জুড়ে বসা শাড়িটা। পেটের দিকে শাড়ির ভাঁজটা ধাপে ধাপে সাজাতে সাজাতে অবশেষে আয়নার মাধ্যমে দেখলেন নিজের পেছনেই বিছানার ওপর বসে থাকা শরীরটার দিকে। ওসমান ওখানে বসে থেকে ভীষণ ধৈর্যের সাথে শাড়ি পরার পুরো প্রক্রিয়াটা দেখলেন। তা আজ নতুন নয়, প্রায়ই দেখেন। এজন্যই আর তেমন বিশেষ প্রতিক্রিয়া দেখান না গুলনাহার, অভ্যস্ত হয়ে গিয়েছেন। নিজস্ব এই ভদ্রলোকের সব নির্লজ্জতা সমুদ্রের ঢেউয়ের মতন তার সাথে আষ্টে পিষ্টে মিশে গিয়েছে। লজ্জা পেতে পেতে এখন লজ্জার বয়স বেড়ে হিমালয়ের ছোঁয়ায় তেমন ধারালো প্রতিক্রিয়া আসে না। দৃষ্টি পুনরায় নিজের ওপরে রেখে বললেন গুলনাহার, বাড়ি ভর্তি অতিথি রেখে আপনি এখানে বসে আছেন যে? ওসমানের কণ্ঠ তুলনামূলক আজ গুরুগম্ভীর। ঠান্ডা লেগেছে, কণ্ঠ বসে গিয়েছে, নড়চড় নেই তার, দৃষ্টিরও না। শুধু বলেন, তোমায় নিয়ে বেরোবো। গুলনাহার বিরক্ত হলেন। নাক ফুলিয়ে শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে বলেন, আপনার জন্য কাউকে সাহায্যের জন্য ডাকতে পারছি না। ওসমান উঠলেন, গুলনাহারের কাছাকাছি এসে দাঁড়ালেন বড় কয়েকটি কদমে। গুলনাহার ছোটখাটো গড়নের, ওসমানের লম্বা চওড়া দেহের সম্মুখে বরাবরই ইঁদুর প্রজাতির প্রাণী সে। ওসমান একটা হাঁটু গেড়ে বসতে বসতে আওড়ালেন, উচি ঠিক করে দিচ্ছি, আর কি সাহায্য লাগবে? গুলনাহার জবাব দিতে পারলেন না, শুধু দেখলেন ওসমানের হাত দুটো কতটা যত্নের সাথে কুচির এক একটি ভাঁজ ঠিক করতে ব্যস্ত। লক্ষ কোটি বার এমন দৃশ্য দেখেও গুলনাহারের মন ভরে না, তৃষ্ণা মেটে না, মিটতে চায় না। ওসমান শাড়ির কুচি ঠিক করে প্রশ্ন করলেন, ঠিক আছে, টেনে দিব নিচের দিকে। গুলনাহার ঘুরে পেছনের দিকে দেখিয়ে দিলেন, ধীরে কিন্তু। হালকা টেনে দেওয়ায় শাড়িটা মসৃণভাবে ফ্লোর স্পর্শ করে ঝরঝরে লাগছে। ওসমান উঠে দাঁড়ালেন ফের। ড্রেসিং টেবিলের ওপর সাজিয়ে রাখা নেকলেসের বাক্স থেকে নেকলেসটা নিয়ে গুলনাহারের গলায় পরিয়ে দিচ্ছিলেন ভীষণ মনোযোগের সাথে। তার পুরোটা মনোযোগ তখন গুলনাহারের গলায়। আয়নায় প্রতিবিম্ব হওয়া ওসমানের মনোযোগী মুখটা দেখে গুলনাহার মুগ্ধ হয়ে চেয়ে থাকলেন। এই মুগ্ধতা বুঝি শত জন্মেও শেষ হওয়া নয়। নেকলেস পরানো শেষ করতে না করতেই আচমকা ঘুরলেন গুলনাহার। ওসমান বুঝে ওঠার আগেই তার চাপদাড়িওয়ালা ধারালো চোয়ালে চুমু পড়ল দুটো। ওসমান চোখ বুজে উপভোগ করলেন নরম হাতের তালুর আদরও। গুলনাহার শক্ত গলায় বুলিয়ে তাড়া দিলেন, এবার হয়েছে আমার, দুলটা পরবো আর চুড়িগুলো। আপনি যান, আমি আসছি। ওসমান গেলেন না, উল্টো আস্তে করে বললেন, আমি ধরলে শাড়ির ভাঁজটা নষ্ট হয়ে যাবে, কাছে আসো। গুলনাহার ঠোঁট টিপে হেসে এগিয়ে গিয়ে স্বেচ্ছায় জড়িয়ে ধরলেন। পুনরায় পুরুষালী চোয়ালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বললেন, এই শাড়ির ভাঁজ আজ নষ্ট হলে আমি আপনি সহ আপনার এই প্রোগ্রাম গুল্লি মেরে ওড়াবো। ওসমান পড়লেন দ্বিধায়। মোলায়েম ভঙ্গিতে হাত জোড়া কোনোভাবে শাড়ি ভেদ করে গুলনাহারের কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে তাকালেন সুন্দর মুখখানায়। মুখটা সুন্দর করে সাজিয়েছে, সজ্জিত মুখ আর ঠোঁটে চেয়ে অবশেষে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। শক্ত নয়, ভীষণ নরমভাবে, যেন লিপস্টিক না নড়ে। বললেন, ফুরিয়ে দিতাম আমি। দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। গুলনাহার সরে এলেন, ব্যস্ত হাতে কানে দুল পড়তে পড়তে বললেন, দেখুন কে। ওসমান সরলেন না, ওখান থেকে জলদস্যুর মতো গলা তুললেন, বলো। সাইফের কণ্ঠ ভেসে এলো, বস সময় হচ্ছে। আসছি।
গুলনাহার খোপাটা আরেকটিবার পর্যবেক্ষণ করে নিলেন। সাবানা নিচে খোপাটা করে দিয়ে গিয়েছিল। এবারে চুড়িজোড়া পরতে পরতে দেখলেন আঁচল ওসমানের হাতে। আঁচলে অকারণে মুখ মোছার অভ্যাস আছে লোকটার। ছেলেটাও করিয়েছে বাবার অভ্যাসগুলো। গুলনাহার জিজ্ঞেস করলেন, বাবু কোথায়? তৈরি হয়েছে? স্যুট গুছিয়ে রেখে এসেছিলাম, সারা শব্দ শুনলাম না ছেলেটার। ওসমান পরেছেন কালো থ্রি পিস স্যুট, সাদা শার্টের সাথে কালো টাই, ওপরে কালো রঙের ভেস্ট, ভেস্টের ওপর কালো রঙের কোট, কালো ঢিলাঢালা প্যান্টের সাথে জুতো জোড়াও কালো। সিলভার রঙের হাত ঘড়িটা চকচক করছে। অনামিকা আঙুলে ভীষণ সাদা সিধে একটা আংটি আছে। আংটির বয়স হয়েছে, তাদের বিয়ের আংটি এটা। গুলনাহারের আঙুলের আংটিটা ডায়মন্ডের, জলজল করে তুলনামূলক। আমি দেখছি। ওসমান বেরিয়ে এলেন রুম থেকে। সাইফ দাঁড়িয়ে আছে দূরত্ব বজায় রেখে, পরনে শুভ্র রঙের স্যুট। জিজ্ঞেস করলেন, আদিল কোথায়? রুমে রেডি হয়েছে? বাবা বলেছে আপনাদের আগে নামতে, একটু পরে নামবে। ওসমান কথা বাড়ালেন না, বাড়ালেন কদম। ছেলের কান ধরে টেনে আনবেন এর উদ্দেশ্যে। সাইফ বাদ সাধল। ওসমানের গম্ভীর মুখে চেয়ে অবশেষে হার মানল, বলল, সারপ্রাইজ দিবে মনে হয়। ওসমান বুঝলেন, দুপাশে মাথা দুলিয়ে বললেন, জানে না তার মা কেমন, বাবু বাবু করে তো মাথা খাবে। সারপ্রাইজ লাগবে না, বলো আসতে, একসাথে নামবো। তার সহচরী দুটো কোথায়? সহচরী দুটো আদিলের সঙ্গী, শান্ত আর এলেন ব্যতীত অন্য কেউ না। সাইফ একটু আগেই দেখে এলেন দুটোকে। শান্ত আর এলেন লুকোচুরি করে কিসব যেন করছে স্টেজের ওখানে। সেসব খোলাসা করে অবশ্য বলল না বসকে। ঠায় দাঁড়িয়ে থেকে মুখে কুলুপ এঁটে আছে। অঘটন ছেলে সম্ভবত কিছু একটা ঘটাচ্ছে বুঝলেন ওসমান। এবারে স্ত্রীকে জোরপূর্বক নিয়েই নামতে হবে, উপায় নেই। ইতিমধ্যে 7টা বাজলো বলে। দামি গাড়িগুলো এক এক করে প্রবেশ করছে ম্যানশনের বিশাল সদর দরজা দিয়ে। কড়াকড়িভাবে গার্ড বসানো হয়েছে। কয়েক ধাপে যাচাই করে তবে প্রবেশ করতে দেখা যাচ্ছে গাড়িগুলোকে। ভেদাভেদ নেই মন্ত্রীদের মধ্যেও। ইতিমধ্যে দুটো গাড়ি ফিরতি পথে চলে যাচ্ছে প্রবেশের অনুমতি না পেয়ে। ভেতরে জাঁকজমকপূর্ণ আয়োজন। ম্যানশন থেকে প্রবেশের পথ পর্যন্ত লাল কার্পেট বেছানো হয়েছে। সন্ধ্যায় আয়োজন, তবে অতিমাত্রা লাইটিংয়ের কারণে মনে হচ্ছে বিকেলের সময়। অথচ খোলা আসমানে তখন জ্বলজ্বলে এক পরিপূর্ণ চাঁদ। ঝলমলে প্রাঙ্গণে কালো পোশাকে আবৃত ওয়েটারগুলো ঘুরছে অতিথিদের মাঝখানে। রূপালী ট্রেতে ক্রিস্টালের গ্লাস সাজিয়ে অতিথিদের হাতে হাতে ওয়াইন তুলে দিচ্ছে নানান রঙের পদার্থ হতে। আজ এই অনুষ্ঠানে অতিথিদের তালিকায় আছেন দেশের প্রভাবশালী মন্ত্রী, শিল্পপতি ও খ্যাতিমান ব্যক্তিরা সহ উপস্থিত রয়েছেন আন্ডারওয়ার্ল্ডের এমন সব মুখ যাদের পরিচয় প্রকাশ্যে উচ্চারণ করা হয় না বললেই চলে। এমন সময়তেই প্রাঙ্গণের আলো কমে যায়, নিভু নিভু সবটা। বরঞ্চ সকল উজ্জ্বলতা আচমকা নিস্তব্ধ হয় ম্যানশনের সিঁড়িতে। সিঁড়ি বেয়ে নামছেন ওসমান মির্জা এবং তার স্ত্রী গুলনাহার। কালো সুটে আবৃত ওসমানের পাশে ভীষণ মার্জিত গুলনাহারের পরনে আকাশি রঙের জামদানি শাড়ি। দুজনের কদম সুরের মতন মিলছে। গুলনাহার নামছিলেন ধীরে সুস্থে, স্বামীর হাত ধরে। হাততালির জোড়ায় ভাসছে আশপাশটা। সিঁড়িগুলো বেয়ে তারা নামতেই পরপরই পুনরায় আলোকিত হয়ে ওঠে সবটা। মুহূর্তে অতিথিদের আন্তরিকতা চেপে ধরে তাদের। অভ্যর্থনার শব্দগুচ্ছ ভেসে বেড়ায়। ওসমান মির্জা স্ত্রীর হাতটা মুঠোয় নিয়ে সামনে এগিয়ে চেনা পরিচিত মুখগুলোর সাথে আলাপ জুড়েছেন। পাশাপাশি গুলনাহার স্বাভাবিক মুখে শুধু আসসালামু আলাইকুম জানাচ্ছেন, এতটুকুই। আর কোনো শব্দ নয়, কারো মুখের দিকে তাকানো নয়, ভদ্রতা সূচক হাসিও নয়। সে যে ওসমান মির্জার ও জগতের মানুষ পছন্দ করে না তা পরিষ্কার দিনের আলোর মতন। কম বেশি সবারই জানা তা। গুলনাহার স্বামীর ব্যস্ত পিঠে চেয়ে মুখ বাড়িয়ে আস্তে করে শুধালেন, বাবুকে দেখছি না। ওসমান কথা বলছিলেন মন্ত্রী রেজওয়ান মাহমুদের সাথে। পাশে তার ব্যবসায়িক পার্টনার করিমও আছেন। করিমের পাশে তার মেয়ে নয়নতারা, যার বয়সটা আদিলের কাছাকাছি। গুলনাহারের পাশাপাশি যার সাথে কথা হচ্ছে সেই একমাত্র ছেলের সম্পর্কে প্রশ্ন করে যাচ্ছে। ওসমান মির্জার একমাত্র ওয়ারিশ বলে কথা। মূল কেন্দ্রবিন্দু যে সেও। ওসমান হাতের ইশারায় ডাকলেন আসাদকে। আসাদ পাশাপাশি ছিল, এলো সাথে সাথে। মাথাটা এগুতেই প্রশ্ন করলেন ওসমান, আমার বান্দরটা কোথায়? খবর নেই কেন? আসাদ পড়ল ঝামেলায়। ছোট বাবা তো একটা শব্দ বলতে নিষেধ করে দিয়েছে, বলবে নাকি? আশেপাশে নেই সাইফও, ওটা গিয়েছে ওদিকটা দেখতে। ওসমান অবশ্য আসাদের মুখের অবস্থা দেখেই কিছুটা বুঝলেন। চোখ রাঙিয়ে আদেশ ছুড়লেন, 5 মিনিটের মধ্যে। ওসমান কথা শেষ করতে পারলেন না, বাতি চলে গেছে। গুলনাহারকে নিজের সাথে পেঁচিয়ে ধমকে উঠবেন। সাথে সাথে বাতি জ্বলল উত্তর দিকে স্টেজের ওপরে, যেখানে ধীরে ধীরে পিয়ানো বাজছিল। স্টেজের ওপরে একটা শরীর দেখা যাচ্ছে এখন, চওড়া পিঠ সবার দিকে। নিজের ছেলেকে চিনতে ওসমানের 1 সেকেন্ডও প্রয়োজন পড়ল না। বেজে উঠল সাউন্ড বক্সে, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ফরগেট ইট।
আদিলের পরনে নেভি ব্লু রঙের কোট প্যান্ট সাদা শার্টের সাথে এলোমেলো চুল ফর্সা কপালে এসে ঠেকেছে। চঞ্চল চোখ মুখে দুষ্টুমির ছলাকলা খেলছে। পেছনে আজকের নাচ গানের জন্য আনা ডান্সারদের সামনে শান্ত আর এলেনকে দেখা যাচ্ছে। ওদের সামনে আদিল। সাউন্ড বক্সে বেজে ওঠা গানের সুরে সুর মিলিয়ে মুখ নাড়িয়ে নেচে উঠল তক্ষুনি। সে সাভা সাভা। চমকে উঠেছে গুলনাহার। ওসমান মির্জা হতবিহ্বল। সাইফ আসাদ হাততালি দিয়ে উঠেছে। ইতিমধ্যে আদিল স্টেজ থেকে নেমে এসেছে নিচের ডান্সারদের নিয়ে। মুহূর্তে বাতি সবখানে ফের জ্বলে উঠল। ওসমান মির্জা আর গুলনাহারের আশপাশ থেকে সবাই সরে গিয়েছে। হাসছে তারা। নাচতে নাচতে গানের লিরিক্স আদিল গেয়ে উঠেছে গুলনাহারকে ধরে। গুলনাহার আঁচলে মুখ লুকিয়ে হাসছে ছেলের কাণ্ডে। লজ্জায় বারবার ওসমানের পিঠের পেছনে লুকাতে চাচ্ছে। আদিল অবশ্য কাউকে ছাড় দেয়নি, নিজের বাবাকেও না। তাকেও ঘিরে নাচতে নাচতে কাঁধে ধাক্কা মেরে প্রায় নাড়িয়েই তুলল। আদিল হাতের ইশারা করতে এবার আসাদ সাইফ ও তালে তাল মিলালো। তাদের অবশ্য কোনো ডান্স স্টেপ জানা নেই। উল্টোপাল্টা ভঙ্গিতেই হাত পা নাড়ানোর প্রচেষ্টা। ওসমান মির্জার গম্ভীর কণ্ঠের হাসির আওয়াজ ভেসে বেড়ালো। তাকে এমন পাবলিকালি প্রাণোচ্ছল ভঙ্গিতে হাসতে দেখা ভীষণ বিরল। আদিল চিৎকার করে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।